গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটা তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে মনোযোগ দিয়ে, তখন তোমাদের কোনো আর প্রবলেম থাকবে না। ঠিক আছে? তো আমরা গত শেষ করেছিলাম ক্লোজ অ্যানালাইসিসের চ্যাপ্টারটা। ঠিক আছে, আজকে আমরা আরও একটা ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ভালো লাগবে তোমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা। আজকে আমরা সিনট্যাক্স 1টা করব। আর এটাতে ইংলিশ গ্রামারের অনেক কিছু ছোটো ছোটো কিছু রুলস আছে, রুলসগুলো আমরা দেখব। আর দেখে এইগুলোর উপর ভিত্তি করে আমরা আরও একটু ভালোভাবে আমরা ইংলিশ গ্রামারটাকে বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। নাম্বার 1, সিনট্যাক্স। ঠিক আছে, প্রথম রুলটা হলো ভার্ব সব সময় তাহার সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হইবে। ঠিক আছে, ভার্ব সব সময় সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হতে হয়। ঠিক আছে, যেমন আই হলে এম হবে, ওটা অক্সিলারি ভার্ব হোক আর প্রিন্সিপাল ভার্ব হোক। হি হলে ইজ হবে, দে হলে আর হবে। ঠিক আছে, এইভাবে ভার্ব সবসময় সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে বা হবে। ঠিক আছে, রুল নাম্বার 1। এখন দেখবো আমরা রুল নাম্বার 2। ঠিক আছে, নেক্সট রুল নাম্বার 2, one of the বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হইলে তাহার নাউনটি প্লুরাল নাম্বার এর হইবে, কিন্তু ভার্বটি সিঙ্গুলার নাম্বার এর হইবে। ঠিক আছে, কি বুঝতে পারলাম? ওয়ান অফ দ্য বাক্যে সাবজেক্ট রূপে যদি আমরা পেয়ে যাই কোনো সেন্টেন্সের মধ্যে, তাইলে তার নাউনটা হবে প্লুরাল নাম্বারের, মনে রাখবে। আর ভার্বটা কিন্তু সিঙ্গুলার নাম্বারেরই হবে। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব এটার উপরে। এক্সাম্পল, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ ডান দ্য সাম। এই সেন্টেন্সটার মধ্যে দেখো ওয়ান অফ দ্য দিয়ে স্টার্ট হয়েছে সাবজেক্টটা, তো নাউন বা প্রোনাউনটা কী হবে? প্লুরাল নাম্বার হবে। দেখো বয়েজ প্লুরাল নাম্বারের আছে। ঠিক আছে, আর ভার্বটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ।
ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে ওয়ান অফ দ্য যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে তার নাউনটা প্লুরাল নাম্বারের হবে আর ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হবে। যেমন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্ব হয়েছে হ্যাজ, আর নাউনটা দেখো ভয়েস প্লুরাল নাম্বারে হয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই। ওকে, এখন আমরা নেক্সট রুলটা দেখব। রুল নাম্বার 3, ইনফিনিটিভ জেরান্ড পার্বেল নাউন ক্লজ ফ্রেজ এইগুলি বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহৃত হইলে ভার্বটি সিঙ্গুলার নাম্বারের হইবে। সরি, থার্ড পারসন ইনফিনিটিভ জেরান্ড ভার্বেল নাউন ক্লজ ফ্রেজ এইগুলি যদি বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় কোনো বাক্যের মধ্যে, তবে ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হবে। ঠিক আছে, ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হবে। এগুলো দিয়ে বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ জেরান্ড ভার্বেল নাউন ক্লজ ফ্রেজ। ঠিক আছে, এখন কথা হলো তোমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলো দেখে বললেন জেরান্ড ফ্রেজ ক্লজ ইনফিনিটিভ, এগুলো তো আমরা ইনফিনিটিভ কী জিনিস জেরান্ড কী জিনিস আমরা তো জানি না, আমরা তো বুঝি না। ঠিক আছে না, এক্স্যাক্টলি এই জিনিসগুলো এখন ইনফিনিটিভ কী জিনিস জেরান্ড কী জিনিস এগুলো এখন পার্টিকুলারলি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, নাম্বার 1, ইনফিনিটিভস। ইনফিনিটিভ হলো কি? ভার্বের পূর্বে টু বসিলে তাকে ইনফিনিটিভ বলে। ভার্বের পূর্বে টু বসিলে তাকে ইনফিনিটিভ বলে। যেমন টু আর ইজ হিউম্যান, টু বসেছে ভার্বের পূর্বে, তো ভার্বের পূর্বে টু বসিলে তাকে ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, নেক্সট হলো কি জেরান্ড। জেরান্ড কি? জেরান্ড কি জিনিস? জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে তাকে জেরান্ড বলে। ঠিক আছে,
যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো ভার্বের সাথে সুইমের সাথে আইএনজি আছে, এটা হলো জেরান্ড। হয়েছে? তো আমরা ইনফিনিটিভ কি জিনিস বুঝতে পারলাম, জেরান্ড কি বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা ভার্বেল নাউন। ওকে, এখন আমরা দেখবো ভার্বেল নাউন। ভার্বেল নাউন জেরান্ডের পূর্বে দি এবং পরে অফ বসিলে তাহাকে ভার্বেল নাউন বলে। জেরান্ডের পূর্বে দি আর পরে অফ বসিয়ে তাকে ভার্বেল নাউন বলে, ঠিক আছে। যেমন এক্সাম্পল, দ্য রাইটিং অফ গুড লেটার্স ইজ নট ইজি। দি আছে পূর্বে, জেরান্ডের দি আছে আর পরে অফ আছে, তো কি হলো, ভার্বেল নাউন হয়ে গেল। দ্য রাইটিং অফ গুড লেটার্স ইজ নট ইজি। তো আমরা বুঝতে পারলাম ভার্বেল নাউনটাও, ঠিক আছে। ইনফিনিটিভ জানলাম, জেরান্ড জানলাম, ভার্বেল নাউনটা জানলাম। নেক্সট আমরা দেখব ক্লজ। বাক্যের মধ্যে থাকা অংশগুলিকে ক্লজ বলে বা বাক্যাংশ, ঠিক আছে। যেমন that he is an honest man known to us. that কানেক্টিভ আছে, বাক্যাংশ আছে এটার মধ্যে। আমরা জানি সে একজন ভদ্র ভালো লোক, ঠিক আছে। নেক্সট দেখবো, এরপর দেখবো আমরা ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ হলো কতগুলি শব্দ সমষ্টি একত্রে মিলিত হইয়া যদি কোনো প্রচলিত অর্থ প্রকাশ করে তবে তাহাকে ফ্রেজ বলে। কতগুলি শব্দ সমষ্টি একত্রে মিলিত হইয়া যদি কোনো প্রচলিত অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ সমষ্টি ফ্রেজ বলা হয়, ঠিক আছে। এখন একটা এক্সাম্পল দিব।
সাকসেস এট এনি কস্ট, success at any cost was his aim। যে কোনো মূল্যে সফলতাটাই ছিল তার মেন আসল উদ্দেশ্য। সাকসেস এট এনি কস্ট, সাকসেস এট এনি কস্ট, এইটা হলো ফ্রেজ। ঠিক আছে, আমরা পেয়ে যাব ইয়েতে ওই যে গ্রামারের বুকের মধ্যে দেখবে ফ্রেজ ইডিয়মসগুলো দেখবে, সাকসেস এট এনি কস্ট, যে কোনো মূল্যে। ঠিক আছে, তো আজকে আমরা সিনট্যাক্স ওয়ানটা বুঝলাম। সিনট্যাক্স ওয়ানে আমরা ইনফিনিটিভ বুঝলাম, জেরান্ড বুঝলাম, ভার্বেল নাউন বুঝলাম, ক্লজ বুঝলাম, ফ্রেজ বুঝলাম। ঠিক আছে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যদি মনে রাখা যায়, এইগুলো নিয়ে যদি আমরা চর্চা করি, ভালো করে বুঝে রাখি, তাহলে আমাদের ইংলিশ গ্রামারের কনসেপ্টগুলো আরও স্মুথ, আরও ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, আমাদের কোনো ধরনের অসুবিধা আসবে না। ঠিক আছে, তাই তোমাদেরকে আমি এটাই বলবো যে মনোযোগ সহকারে ক্লাসগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আর আমার ক্লাস কীরকম লাগলো তোমাদের, ভালো লাগলো, কতটুকু ভালো লাগলো অতি অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যাদের প্রয়োজন আছে তাদেরকে তোমরা শেয়ার করে দেবে কনসেপ্টগুলো। ঠিক আছে, তো আজকে এতটুকু থাক, ততক্ষণে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আমাদের আগামী ক্লাসে। বাই বাই।